তিস্তা রক্ষায় ৫ জেলায় টানা ৪৮ ঘন্টার কর্মসূচি, ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীর ১১টি পয়েন্টে সমাবেশ। তিস্তা নদী বাঁচলে আমাদের অনেক লোক বাঁচবে। আমাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। নিয়মিত আমরা যেন পানি পাই। ভারত সরকার আমাদের সাথে অনেক অনিয়ম অবিচার করেছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসকের বিশ্বাসযোগ্য ভূমিকা দেখতে চায় সরকার। স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ উপদেষ্টাদের। আত্মপ্রকাশ করি, গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে শিক্ষার্থীদের নতুন দল। রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার প্রত্যাশা। এবং পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্ত দ্রুত কার্যকরের দাবি। রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপি নেতৃত্বে সমমনা দল ও বিভিন্ন সংগঠন তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও জানাতে তিস্তা পাড়ের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে সিফাত শাহরিয়ার এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট স্পার এলাকা থেকে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম মঞ্জু। শুরুতেই যেতে চাই মঞ্জুর কাছে। মঞ্জু, জানাবেন যে কর্মসূচি থেকে নতুন কোনো ঘোষণা আসতে পারে কিনা, এছাড়া তিস্তার পানির ন্যায্য বন্টন নিয়ে কি বলছেন স্থানীয়রা? এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বুড়িরহাট স্পার এলাকায়। মূলত এখানে যে অবস্থান কর্মসূচি চলছে, এখানে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এখানে যারা বক্তব্য দিচ্ছেন আর তাদের আমরা যতটুকু শুনেছি, তাদের এই বক্তব্যের মধ্যে তিস্তার যে ন্যায্য হিস্যা, পানির যে ন্যায্য হিস্যার পাশাপাশি তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের যেমন দাবি আছে, পাশাপাশি কিন্তু ভাঙন রোধের জন্য দ্রুত ব্যবস্থাপন গ্রহণের জন্য দাবি জানাচ্ছেন এখানকার মানুষ। কারণ তিস্তা যে ১১৫ কিলোমিটার তিস্তা নদীর দৈর্ঘ্য, তার মধ্যে ৪০ কিলোমিটারই কুড়িগ্রাম জেলার মধ্যে অবস্থিত এবং এই ৪০ কিলোমিটার এই তিস্তার যে বাম তীর, সেখানে আমাদের যে উপজেলাগুলো আছে প্রতি বছর ভাঙনের শিকার হচ্ছে। কারণ এই তিস্তার এই ৪০ কিলোমিটারের মধ্যে ৩ কিলোমিটারে শুধু স্থায়ী প্রতিরক্ষা রয়েছে, আর বাকি ৩৭ কিলোমিটার এলাকা অরক্ষিত। তো এখানে কিন্তু এখানে যে ভাঙন হয় প্রতি বছর, তাতে কিন্তু এইখানকার গ্রামগুলোর মানুষ প্রতি বছরই নিঃস্ব হচ্ছে। কিন্তু এখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ না থাকার কারণে তারা কিন্তু কোনো উপেক্ষিত হচ্ছে না। বিগত যে স্বৈরাচারী সরকার, সেই আমলে শুধুমাত্র স্থায়ী প্রতিরক্ষা কাজ করা হয়নি, শুধু অস্থায়ী প্রতিরক্ষা কাজ হিসাবে যেখানে ভাঙন হয় সেখানে নিয়ে যে কিছু বালুর বস্তা ফেলা হয়, যার ফলে এখানকার মানুষ কিন্তু কোনো উপকার পাচ্ছে না। এখন তারা এখানে মূল যে দাবিটা, তারা যে অন্য দাবিগুলো আছে সেগুলোর সাথে সাথে এখানে ভাঙন রোধের জন্য দ্রুত স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প শুরু করার দাবি তারা জানাচ্ছে। এই ছিল কুড়িগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। কুড়িগ্রাম থেকে যেতে চাই সিফাত শাহরিয়ারের কাছে। তিনি আছেন তিস্তাপাড়ার কাউনিয়া ব্রিজ এলাকায়। সিফাত, জানাবেন যে আপনি এর আগের সংবাদও যুক্ত ছিলেন আমাদের সাথে। এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আর স্থানীয়রা বা কি বলছে এই পানি বন্টন চুক্তি নিয়ে? ভারতের দাবিদার রাষ্ট্র তারা বানিয়ে ফেলেছিল। ৫ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পর 16 বছর এই তিস্তার পরে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, জনতার সমাবেশ, উদ্বোধন করেছে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। এবং এই উদ্বোধনের পরে আমরা দেখছি বক্তারা কথা বলছেন। ইতিমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুরু কথা বলেছেন এবং এখন সাইফুল হক কথা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। অর্থাৎ এই যে ২৪ এবং ৪৮ ঘন্টার ২ দিন ব্যাপী যে কর্মসূচি তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে, সেটি শুরু হয়ে গেছে। যদিও এর আগে থেকে আমরা যেটি দেখেছি, গত রাত থেকে এখানে তাঁবুতে অবস্থান নিয়েছে
এখানকার শ্রমিক জনতা, শিক্ষক, শিক্ষার্থীরা, সব স্তরের মানুষ এসে এখানে এই উত্তর জনপদের যত মানুষ রয়েছে 130 কিলোমিটার এবং 5টি জেলার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র এই পয়েন্টে নয়, আমরা যে পয়েন্টে আছি এটি ছাড়াও আরো 11টি পয়েন্টে প্রায় 5টি জেলার 130 কিলোমিটার যেই এই পুরো পার্টি রয়েছে নদীর পাড়ে অনেকগুলো সমাবেশ হচ্ছে এবং একসাথে প্রত্যেকটি জায়গায় এই যে সমাবেশ, মূল সমাবেশ এখানে হচ্ছে, কিন্তু নীলফামারী থেকে শুরু করে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো যেখানে সমাবেশগুলো হচ্ছে সেখানেও এটি প্রচার হচ্ছে এবং একসাথে উত্তর জনপদের সকলকে এখান থেকে আহ্বান জানানো হচ্ছে ন্যায্য হিস্সা যতক্ষণ পর্যন্ত পাওয়া হচ্ছে না এবং এই নদীর পানি বন্টন চুক্তি সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশ এতদিন যে বৈষম্যের শিকার হয়ে আসছিল সেই বিষয়গুলো যদি ঠিক না হয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার যে হুঁশিয়ারি এবং এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার যে প্রত্যয়, সেটি কিন্তু এখান থেকে বারবার উচ্চারিত হচ্ছে বক্তাদের মধ্য দিয়ে। এবং এই যে তিস্তার পাড়ের মানুষ এত বছরে, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে যখন বন্যার সময় এবং যখন বর্ষাকাল তখন কিন্তু এখানে এত বেশি পানি থাকে, এখানে প্লাবিত হয়, নদী ভাঙনের সৃষ্টি হয় এবং খরার সময় কৃষিকাজ করতে পর্যন্ত এখানে করা যাচ্ছে না। এবং এই যে বঞ্চনা এবং এই বৈষম্য, এই সব বিষয়গুলো থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্সা চায়, বাংলাদেশ সুষ্ঠু পানি বন্টন চায়। এমন সব বিষয় নিয়ে আজকের যে সমাবেশ সেটি এখানে শুরু হয়েছে এবং 2 দিন ব্যাপী এই সমাবেশ এবং অবস্থান যে কর্মসূচি সেটি চলমান থাকবে। তো নাফি, এই ছিল আমার কাছে তিস্তাপাড় থেকে সবশেষ। তিস্তার পানির সুষ্ঠু বন্টন ও মহা ব্যবস্থাপনার বাস্তবায়নের দাবিতে বিএনপি সহ সমমনা দলগুলোর অবস্থান কর্মসূচির খবর জানাতে লালমনিরহাটের তিস্তাপাড়ের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। ভালো বা খারাপ যে কোনো নির্বাচনই প্রশাসনের হাত দিয়ে হয়, এমন মন্তব্য করে জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার চায় জেলা প্রশাসকরা এবার একটি ভালো নির্বাচন অনুষ্ঠানে পূর্ণ সহযোগিতা করবেন। অরাজনৈতিক সরকারের আমলে ডিসিদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা জানান, আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির টাকার জন্য একসাথে ছাড় করতে অনুরোধ করা হবে। এছাড়া জুলাই অধিদপ্তর এই মাস থেকে যাত্রা শুরু করবে বলে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আশা করেন পরের সরকারও এসে এই অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত রাখবে। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। গণঅভ্যুত্থানের মতো একটি বিশাল পট পরিবর্তন এবং এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের এই জেলা প্রশাসক সম্মেলনকে এজন্যই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এই প্রশাসনের হাতে অনুষ্ঠিত হবে গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় ও স্থানীয় নির্বাচন। সরকার পরিচালনায় রাষ্ট্রযন্ত্রের অনেক আলোচনার সঙ্গে তাই এবারের ডিসি সম্মেলনে গুরুত্ব পায় নির্বাচন। দ্বিতীয় দিনের প্রথম সেশন শুরু হয় খাদ্য উপদেষ্টার সঙ্গে। এখান থেকে বের হয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ভালো খারাপ নির্বাচন প্রশাসনের হাত দিয়েই হয়, আমরা ভালো নির্বাচনের নির্দেশ দিয়েছি। এই দেশের জয় কটা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। এর পরের সেশনে মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাদের নিয়ে বসেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, চিকিৎসক ও পল্লী ব্যবসায়ীদের করের আওতায় আনতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি ঋণের ব্যাপারে বলেন, ভিক্ষা করে নয়, শর্ত মেনে বিদেশি সহায়তা নেওয়া হয়, তাই শর্ত মানতেই হবে, ব্যাপারটা এমন নয়। যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলো আছে সেইগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোঝে ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান। পরে কথা বলেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা। তিনি দুর্যোগের ত্রাণ কেন্দ্রের বদলে উপজেলা প্রশাসনের মাধ্যমে সংগ্রহের নতুন পরিকল্পনা সম্পর্কে জানান। জুলাই অধিদপ্তর এই মাস থেকেই কার্যক্রম শুরু করবে জানিয়ে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করলে পরের সরকারও এর কার্যক্রম অব্যাহত রাখবে। জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে, এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে,
নীতিমালা জুলাইতে, এটা চূড়ান্ত পর্যায়ে, এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। দুপুর পর্যন্ত এ সম্মেলনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন শিল্প ও গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমরা ডিসি সাহেবের কাছ থেকে বিভিন্ন সময় তথ্য চেয়েছিলাম যে আজহার লিমন, এখন, ঢাকা। রাজনীতিতে আত্মপ্রকাশ করে জাতীয় নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল। তারুণ্য নির্ভর এই দল আগের সব মতাদর্শিক বিভাজনের ইতি টেনে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে। দলটির তরুণ নেতারা বলছেন, শীর্ষ নেতৃত্বে নির্বাচনে বিতর্ক উঠলেও এটি গণতান্ত্রিক চর্চা হিসেবে দেখছেন তারা। এদিকে জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখার পাশাপাশি গণতন্ত্র বিকাশের স্বার্থে নতুন দলের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জাওয়াত মাহমুদের প্রতিবেদনে। আমরা এক দফার যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘোষণা করছি, এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। 24-এ অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ। ছাত্র জনতার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর তৈরি হয় বৈষম্যহীন সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা। এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র, কোনো ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। সে প্রত্যাশাকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে নানা কর্মসূচি ও জনমত তৈরিতে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। প্ল্যাটফর্মটির নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা তরুণ নেতারা বলছেন, পূর্বের সকল মতাদর্শিক বিভাজনের ইতি টানতে চান তারা। আমরা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আছি, যেটাকে আমরা বলছি যে উত্তর মতাদর্শক যে একটা অবস্থান, সেখানে আমরা আছি। সেখানে আমরা ডান বামের যে বিভাজন, সেই বিভাজন রেখাটি আমরা রাখতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের সামনে রেখেই নতুন দল গোছানোর কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তারুণ্য নির্ভর হওয়ায় এই দল রাজনীতিতে পুরনোদের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা তার। রাজনৈতিক দলটি আগে আসবে, এরপরে এই রাজনৈতিক দলের নাম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যাবে, তখন মানুষ এই নাম নিয়ে আলোচনা করবে। আমরা বিশ্বাস করি অন্য রাজনৈতিক দলগুলো 5 যুগে যা করেছে, এই রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে যেটা আসতে যাচ্ছে, আগামী 1 যুগে তাদেরকে স্পর্শ শুধু করবে না, তাদেরকে ছাড়িয়ে যাবে। তরুণদের সমন্বয়ে দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে চলছে নানামুখী আলোচনা। নেতা নির্বাচনে বিতর্ক উঠলেও সেটিকে দলের গণতান্ত্রিক চর্চা হিসেবেই দেখছেন সংগঠনটির মুখপাত্র। এই ধরনের একটা মাইল প্রতিযোগিতাকে আমরা মনে করি যে এটা দল গঠনের জন্য এবং দলের ডেমোক্রেসিকে স্ট্যাবলিশ রাখার জন্য এটা ভালো। নাহিদ ইসলাম একদম সুনির্দিষ্টভাবে চলে আসছেন, এরকম কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। কে বা কারা হচ্ছে বিভিন্ন পোস্টগুলোতে বসবেন, এটা শুধু সদস্য সচিবের ক্ষেত্রে না, এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আমরা আসলে সকলের কাছ থেকে মতামতটা নেওয়ার চেষ্টা করব। দল গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে উল্লেখ করে নিজেদের নির্বাচনের প্রস্তুতির কথা বলেন সংগঠনটির সদস্য সচিব। জানান, গণপরিষদ নির্বাচন নিয়ে কাজ করবে নতুন দল। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় হতে পারে নির্বাচনী জোটও। নতুন একটি সংবিধানের প্রেক্ষাপটে এবং সেই সংবিধানকে কার্যত প্রণয়নের দায়িত্ব যে গণপরিষদের হাতে, সেই গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলছি। যদি গণপরিষদ নির্বাচন হয়, তার জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অনেক মানুষজনের সঙ্গে আমাদের হয়তো রাজনৈতিক জোটও হতে পারে। দেশের গণতন্ত্র বিকাশের স্বার্থেই ছাত্রদের দলের প্রয়োজনীয়তার কথা জানিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নতুন দলের আদর্শিক ভিত্তি তৈরি করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল থেকে কেন্দ্রে ছাত্রদের বিকল্প নেতৃত্ব তৈরির পরামর্শ তার। এই বিপ্লবের সফলতার জন্য ছাত্রদের নিরন্তর উপস্থিতি, নিরন্তর প্রেসার, নিরন্তর উপদেশনা এবং অবস্থান দরকার, প্রয়োজন। তৃণমূল থেকে একেবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত লিডারশিপের বিকল্প লিডারশিপের অবস্থান তৈরি করা, এটা খুবই কঠিন ব্যাপার। এটা রাজনৈতিক দলকে তার আদর্শিক দৃষ্টিভঙ্গি গোছাতে অনেক সময় লাগে। এটা তো এরকম না যে কোন ফাইয়া কোন, বললাম আর হয়ে গেল। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যে লড়াই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেটি এখনও অধরা রয়ে গেলেও নতুন দলের মাধ্যমে সকল স্তরে সাম্য প্রতিষ্ঠায় কাজ করার কথা জানান তরুণ নেতারা। জাওয়াত মাহমুদ, এখন, ঢাকা।
নতুন যে কোনো দলকে স্বাগত জানাবে বিএনপি মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আর কোনো অপেক্ষায় নাই। তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়। নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না। শেখ হাসিনা নির্বাচনকে বাদ দিয়েছে বলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, তার মধ্যে একটা দানব সৃষ্টি হয়েছে। আপনি নির্বাচনকে যত দূরে রাখবেন তত বেশি আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবে। টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সেখানে আছেন সহকর্মী কাউসার আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। কাউসার, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, এছাড়া কি বলছেন তারা জানাবেন। এখানে আমি লক্ষ্য করছি নেতাকর্মীরা মিছিল নিয়ে এসেছেন। বিএনপির যে বিভিন্ন সহযোগী অঙ্গ রয়েছে, বিশেষ করে দলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হচ্ছেন। তারা কিন্তু দাবি করছেন, তারা বলছেন যে বিগত সরকারের আমলে বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু শান্তিতে বসবাস করতে পারেনি। তাদের বিশেষ করে গায়েবী মামলা দেওয়া হতো, তাদের বাড়ি হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করা হতো। তারা বলছেন যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যে বিদায় হয়েছে হলেও কি তারপরও এখনো বর্তমানে অনেকে ষড়যন্ত্র বলছেন হবে। এছাড়া দাবি করছেন, তারা বলছেন যে যেহেতু নির্বাচন সেই সংসদ নির্বাচনটা হবে, বিশেষ করে 18 এবং নির্বাচন আর মানুষ সরকার তারা সেই তারা কিন্তু বলছেন যে তারা বিগত দিন রাজপথে ছিলেন, এখনো তারা জনগণের। তারা বলছেন যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ঘোলাটে। তারা বলছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যা যা করা দরকার তাই করার দাবি জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তো নাফি, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে বিএনপির সমাবেশের সবশেষ তথ্য। কাউসার আহমেদ যুক্ত ছিলেন টাঙ্গাইলের বিএনপির সমাবেশ থেকে। এদিকে লালমনিরহাটে কাউনিয়া ব্রিজ এলাকায় তিস্তা নদী রক্ষার অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে। আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না। প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে। ঠিক একই সময়ে এই সময়ে দুলু ভাই যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক, তাই না? আমরা লড়াই করেছি 15 বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে, তাই না? আমাদের ছেলেরা লড়াই করেছে 34 দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে। এখন কোথায়? ওই ভারতে, তাই না? একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগারদেরকে, ঠিক না?
আমাদের আছে নাকি আরো পালাইছে আমার সাথে সাথে সব পালাইছে। সরকার কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ, ভারতকে বলতে হবে যে আমার পানি আর সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে তার আগে আইন প্রয়োগের ক্ষেত্রে সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেভাবেই কাজ করে যাচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করতে কোনো চ্যালেঞ্জ দেখছে না তারা। এছাড়া ডিসেম্বর ও জানুয়ারিতে মব জাস্টিস, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই অর্থেকে কমে এসেছে। দুপুরে সেনানিবাসে সংবাদ সম্মেলনে কথা বলেন সামরিক অপারেশন পরিদপ্তর কর্নেল স্টাফ শফিকুল আলম। এ সময় গেল 50 দিনের পরিসংখ্যান তুলে ধরা হয়। সেনা সদর থেকে বলা হয়, গেল 28 ডিসেম্বর থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত 172টি অবৈধ অস্ত্র উদ্ধার ও 88টি অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা এবং 2142 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দেশের 62 উপজেলা আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে উল্লেখ করে কর্নেল শফিকুল ইসলাম বলেন, বিদেশি দূতাবাসের ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে যাচ্ছে তারা। জানানো হয়, কুকিচিন ইস্যুতে সেনাবাহিনী শক্ত অবস্থান ও লামায় রাবার বাগানে 20 জন শ্রমিক গুম হবার ঘটনা নিয়েও কাজ করে যাচ্ছে তারা। কাজ শুরু হচ্ছে। 20 জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে। এটা দুষ্কৃতকারী কোনো একটি দল করেছে। আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না, পুলিশ, বিজিবি, আনসার এ পেট্রোল চলমান আছে। এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে, বাট আমাদের পেট্রোল চলমান আছে। অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারীদের কাছ থেকে এদেরকে উদ্ধার করা যায়, এই কাজ চলমান। পাসপোর্ট করতে গিয়ে পুলিশের ভেরিফিকেশন প্রক্রিয়ায় হয়রানি ও দীর্ঘসূত্রতার অভিযোগ দীর্ঘদিনের। জাতীয় পরিচয়পত্রের সব তথ্য সংরক্ষিত থাকায় পুলিশ ভেরিফিকেশনকে অপ্রয়োজনীয় বলছেন সংশ্লিষ্টরা। তাই এই প্রক্রিয়া বাতিলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা দ্রুত কার্যকরের দাবি সাধারণ মানুষের। এদিকে চট্টগ্রামে অনেক রোহিঙ্গা পাসপোর্ট করার চেষ্টা করায় ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত পরিসরে ভেরিফিকেশন চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শোয়েব রহমানের প্রতিবেদন। বাবা ছিলেন পুলিশ সদস্য, সন্তান পেশায় শিক্ষক। জরুরি প্রয়োজনে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেন কুড়িগ্রামের নাগেশ্বরীর মোহাম্মদ আব্দুর রউফ। কিন্তু এক দফা পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পর আবারও নতুন করে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে তার আবেদন, কারণ পরিবর্তন করেছেন ভোটার এলাকা। এখন এসব কাগজ নিয়েই পাসপোর্ট অফিসে ঘুরছেন তিনি। যে কারণে আমি এটা করা, সেটা আরও 10-15 দিন ডিলে হচ্ছে, কিন্তু আমার আর্লি চলে আসছিল। এই পুলিশ ভেরিফিকেশনের কারণে আমার এটা আরও ডিলে হয়ে গেছে। একই ভোগান্তির শিকার চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ জাকার হোসেন। 2013 সালে একটি মামলায় নাম আসায় 4 বছর আগে আবেদন করেও এখনও পাননি পাসপোর্ট। যদিও 2024 সালের শেষের দিকে আদালত থেকে, তবে পুলিশ ভেরিফিকেশনের জটিলতায় আটকে আছে তার পাসপোর্ট। 24 সালে আমার মামলাটা খালাস হয়েছে। খালাস হওয়ার পর আমি পুলিশ ডকুমেন্ট দেওয়ার পরে আমার এখনও পাসপোর্টের পুলিশ ডকুমেন্ট পুলিশে পাঠায়নি। এখানে পুলিশকে আমি ফোন দেওয়ার পরে পুলিশে বলতেছে আমি পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিচ্ছি, পাসপোর্টে আসে যোগাযোগ করছি, পুলিশ ভেরিফিকেশন এখনো দেয় নাই। এমন পরিস্থিতির মুখে পড়েছেন অনেকেই। অনেকে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। দিতে হচ্ছে অনৈতিক অর্থ, তাতে যেমন বাড়ছে ব্যয়, তেমনি সময়ও নষ্ট হচ্ছে। তাই ভেরিফিকেশন প্রক্রিয়া তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিক। আমরা তো বাংলাদেশের নাগরিক, এটাই তো আমাদের বড় পরিচয়। এখানে তো আমাদের পুলিশ ভেরিফিকেশনের কোনো বেশি একটা প্রয়োজন হবে না। আইডি কার্ড দিয়ে আপনি পুলিশ ভেরিফিকেশন অফ করে দেওয়া, এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো হবে, এটাই মনে হচ্ছে আর কি। পুলিশ ভেরিফিকেশনটা আসলেই এখন না হলে এটাই সবার জন্য, পাবলিকের জন্য অনেক ভালো হবে। অনেক মানুষ অনেক হয়রানি হচ্ছে আর কি।
পাসপোর্ট কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তির কারণে এখন আর পুলিশের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন নেই। ফলে কিছু আনুষ্ঠানিকতা শেষ করলেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব। এই পুলিশ রিপোর্ট ওয়েবের বিষয়টা আমার সফটওয়্যার সিস্টেম ইন্টিগ্রেট করতে হবে, সেক্ষেত্রে সফটওয়্যারটা কারেকশন করতে হবে। সফটওয়্যার কারেকশন করলে তখন দেখা যাবে যে আমরা পুলিশ রিপোর্টের বিষয়টা ওয়েব করে পাসপোর্ট দিতে পারবো। এখন এই যে সফটওয়্যার কারেকশনের বিষয়টা, এটা তো মেবি একটু সময় নেবে। জাস্ট আমাদের সফটওয়্যার কারেকশন পর্যন্ত এই সময়টুকু সাধারণ মানুষকে হয়তো একটু কষ্ট হবে। তবে চট্টগ্রামে প্রায়ই পাসপোর্ট করতে এসে ধরা পড়ছেন রোহিঙ্গারা। বহু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টে পাড়ি জমিয়েছেন বিদেশ। তাই সীমিত পরিসরে ভেরিফিকেশন চালু রাখার দাবি বিশিষ্টজনদের। এই তুলে দেওয়ার কারণে রোহিঙ্গারা এখন যতটুকু যাচাই বাছাই হয় সেটা আর থাকবে না। কোন এজেন্সি করবে আমি জানি না, সেই দিকে এখন এটা আমাদের জন্য শাকের করাত হয়েছে। অন্তপক্ষে একটা অঞ্চলে রাখা দরকার। ব্রিটিশ শাসনামলে আন্দোলন দমন এবং সরকারি চাকরিতে বিপ্লবীদের নিয়োগ ঠেকাতে চালু হয়েছিল পুলিশ ভেরিফিকেশন। সময়ের পরিক্রমায় সেই ব্যবস্থাই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নাগরিকদের জন্য। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। রোহিঙ্গারা যেন নতুন করে এনআইডি কার্ড না পায় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এক্ষেত্রে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন না থাকলেও কোনো সমস্যা হবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিউল আহমেদের প্রতিবেদন। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। কয়েক দশকে কেবল সৌদি আরবেই বাংলাদেশি পাসপোর্টে প্রবেশ করেছে 5 লাখের বেশি রোহিঙ্গা, যাদের সবাই কাগজে কলমে অবৈধ বাংলাদেশি হিসাবে সৌদি আরবে বসবাস করছেন, জড়িয়ে পড়ছেন নানা অপকর্মে। সম্প্রতি পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তের সুযোগ নিতে পারে কিনা রোহিঙ্গারা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, এনআইডি ইস্যু করতে সতর্ক থাকতে হবে। পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য, যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আবার রিভিজিট করা হবে যদি এরকম কেউ পেয়ে থাকে, বা আছে কিনা এটা সংখ্যা তো আমরা জানি না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসে দুর্নীতি অনেক কমেছে, যদিও সেটি আশানুরূপ নয়। মব সৃষ্টি করলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে, ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। আর এই 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরো কমতে হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্টগার্ডে সালাম গ্রহণ করেন। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক তুলে দেওয়া হয়। সিউল আহমেদ, এখন, ঢাকা। এখন থেকে কোনো প্রতিষ্ঠানকে জাতীয় পরিচয়পত্রের সব তথ্য একসাথে যাচাই করতে দেবে না জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। একই সাথে এনআইডি সংশোধনের সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ডিজি। সোমবার আগারগাঁওয়ে নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক বলেন, আগ্রহী প্রতিষ্ঠান যেসব তথ্য যাচাই করতে চাইবে তা সঠিক না ভুল জানিয়ে দেবে নির্বাচন কমিশন। এর থেকে হবে যে কোনোভাবেই হোক আমাদের ডেটাটা সংরক্ষণ করতে হবে, এবং এই ডেটা যাতে কোনোভাবেই অন্যের হাতে বা অন্যভাবে চলে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। তা সেই কারণে আমরা কিন্তু আর একটা মেজার্স নিতে যাচ্ছি। সেটা হচ্ছে এরকম যে যারাই ওই সিস্টেমটা চালু করবে বা ওই সিস্টেমটা ব্যবহার করবে বা ওই সিস্টেম ডেভেলপ করবে, তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 9 মার্চ তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় 16টি মামলা আছে। মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। 200 জনেরও বেশি নিরীহ ছাত্র জনতাকে হত্যা
আহতদের চিকিৎসায় বাধা দেয়া সহ বিভিন্নভাবে তারা অপরাধ সংঘটিত করেছে। প্রসিকিউটর বলেন, তদন্ত রিপোর্ট দাখিলের পর অভিযোগের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানানো হবে। এর আগে সকালে আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া সহ 5 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়, আর দুপুরে হাজির করা হয় আতিকুল ইসলামকে। প্রাথমিকভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, 200 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতাও দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুবিধাভোগী হিসেবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরাচারের দখল, বিভাজনের রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় ঐক্য এবং সংহতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে মেধাবী ও চিন্তাশীল শিক্ষার্থীদের মরণ দখলের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। তরুণদের ভাবতে দেওয়া হয়নি দেশকে নিয়ে, সমাজকে নিয়ে এবং তাদের অধিকার এবং সামগ্রিক বিষয় নিয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে গ্রেসরুমের অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে শিক্ষার্থীর চিন্তা ও মরণ দখলের প্রক্রিয়া শুরু হতো। দিনের পর দিন মাদার পার্টির প্রোগ্রামে তাদেরকে জোরপূর্বক অংশগ্রহণ করার মধ্য দিয়ে চিন্তা ও মনন দখলের এই প্রক্রিয়া সম্পন্ন হতো। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অন্ধ অনুকরণের কারণে তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ কিভাবে জনবিরোধী অবস্থান নিয়েছিল তা আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি। বিগত দিনের রাজনীতির নিজস্ব বুদ্ধি বিবেক বিবর্জিত করে শিক্ষার্থীদেরকে ক্ষমতা রক্ষার পুতুল হিসেবে পরিণত করেছে। বিগত দিনের রাজনীতি দেশের কৃষক শ্রমিক সহ তৃণমূলের খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার সম্পর্কে শিক্ষার্থীদেরকে অজ্ঞাত করে রেখেছে। বিগত দিনের রাজনীতি নারীদের রাজনৈতিক চিন্তা বিকাশ ও প্রকাশের সুযোগ সংকুচিত করে তাদের রাজনৈতিক সংগ্রামকে অস্বীকার করেছে। বিগত দিনের রাজনীতি ছাত্র রাজনীতিকে আদর্শিক বাইনারির মধ্যে আবদ্ধ করে রেখেছে। প্রিয় সাংবাদিক বিন্দু, বিগত দিনের রাজনীতি তৈরি করেছে একটি মেরুদণ্ডহীন শিক্ষক সমাজ এবং বঙ্গুর শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থায় ক্ষমতার বাগবাটোর আড়ালে চাপা গেছেন শিক্ষার্থীদের মৌলিক চাহিদা এবং তাদের সাধারণ চাওয়া পাওয়ার কথা। ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা এই বিগত রাজনীতি প্রত্যাখ্যান করে হাজার শহীদের রক্তের বিনিময়ে নির্মিত নতুন বাংলাদেশ আমাদেরকে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি জানান দেয়। অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সমাজ এই নতুন ধারার ছাত্র রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। ছাত্র সমাজের নতুন রাজনীতিকে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত প্রস্তাবনার প্রয়োজনীয়তা খুবই জরুরি। সাংবাদিক বিন্দু, প্রিয় দেশবাসী, আমাদের পরবর্তী অংশ পাঠ করবেন আমাদের আবু বকর মজুমদার, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবং সাংবাদিক বৃন্দ, আপনারা ইতোমধ্যেই আমরা যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠনের কথা বলছি তার পটভূমি সম্পর্কে আলোচনা করেছেন আমাদের ছাত্রদেরই একজন। এখন আমাদের এই যে জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্ররাই অভ্যুত্থান করেছি, দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানে বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করতো তারা যেমন সোচ্চার ছিল, একই সাথে এই যে ফ্যাসিবাদী যে সিস্টেম সেই সিস্টেমের জাতাকলে পড়ে যারা হলগুলোতে নির্যাতিত হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতিত হয়েছিল বা ছাত্রলীগ যাদেরকে গ্রাস করে রেখেছিল, তারাও কিন্তু একই সাথে এই জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তৈরি ডকুমেন্টারি ভারতীয় গণমাধ্যমের গুজবের বিপরীতে মোক্ষম জবাব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা লেখে। আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখা। ক্যাম্পাস জার্নালিজম এই অপরচুনিটিটা একটা ইয়াং ছেলে একটা মেয়েকে দেয়। এইটা আমার মনে হয় যে কি মনিটরের দিকে চেয়েও আমি যে এই অপরচুনিটি পাচ্ছি নিজেকে স্টোরি টেলিং করার, সেটাকে এক্সপ্লোর করা উচিত। রমজানে রাজধানীর 25টি স্থানে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এক্ষেত্রে জুলাই আগস্ট আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনা বেশি ঘটেছে যেসব এলাকায় সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। 28 ফেব্রুয়ারি থেকে প্রস্তুতকৃত
ব্রয়লার প্রতি কেজি বিক্রি করা হবে 250 টাকায়, পাস্তুরিত দুধ প্রতি লিটার 80 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকায় এবং প্রতি কেজি গরুর মাংস 650 টাকায় বিক্রি করা হবে। রাজধানী ছাড়াও দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, শহরে বিক্রি করা হবে স্বল্প মূল্যের এসব পণ্য। উপদেষ্টা জানান, দেশীয় মাছ সংরক্ষণের জন্য আগামী 15 মে থেকে 14 জুন পর্যন্ত হাওরে মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সামুদ্রিক জলসীমায় 15 এপ্রিল থেকে 11 জুন ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে মোট 58 দিন। এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুলভে ইলিশ সরবরাহের কথা জানান তিনি। শুরুতে সৌদি আরব এবং আরব আমিরাতে পাঠানো হবে 11,000 টন ইলিশ। রমজানের মাসটুকু একটা নির্দিষ্ট দামে কিছু সংখ্যক মানুষ এবং বিশেষ করে যেখানে নিম্ন আয়ের মানুষ থাকেন তাদেরকে একটু দিতে চাচ্ছে। তো ডিম আমরা 60,000 পিস প্রতিদিন দিতে পারবো। পাস্তুরিত দুধ 6,000 লিটার, ড্রেসড ব্রয়লার 2,000 কেজি, গরুর মাংস 2,000 থেকে 2,500 কেজি প্রতিদিন বিক্রির একটা আমাদের পরিকল্পনা আছে। যেসব এলাকায় জুলাই অভ্যুত্থানের সময় জনগণের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল, সেরকম জায়গাগুলোতে আমরা দিতে চাই। বাংলা একাডেমিতে 175 জনের নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নথিপত্র যাচাই করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল হাসান। দুপুরে বাংলা একাডেমিতে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযান শেষে তিনি বলেন, 2022 সালের 20 ডিসেম্বর 175 জনকে নিয়োগ দেয় বাংলা একাডেমি, যেখানে 50,000 চাকরি প্রত্যাশীর মধ্য থেকে 4,000 জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। এর মধ্যে 500 জনকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হয়। তবে ফলাফল প্রকাশ না করেই আর্থিক লেনদেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে 175 জনকে নিয়োগ দেওয়া হয়। এদিকে নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির বিষয়টি অবহিত আছেন বলে জানান বাংলা একাডেমি মহাপরিচালক। তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে দুদক। বাংলা একাডেমিতে অনেকগুলো কাজই খুব বিশেষ ধরনের, এডিটিং, প্রুফ রিডিং কিংবা বই পুস্তক প্রকাশ করা বা পত্রিকার সঙ্গে কাজ করা। ফলে ওই অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার একটা ব্যাপার আমাদের নিয়োগ বিধিমালায় আছে। মন্ত্রণালয় যখন আমাদের চিঠিপত্র দিয়েছে কিংবা একটা প্রসেসের মধ্যে গেছে, তখন আমরা খানিকটা আশ্বস্ত হয়েছি যে একটা পাওয়া যাবে, কিন্তু সেটাও ঠিক প্রসিডিউরাল ব্যতিক্রম খুব বেশি পেয়েছে বলে আমরা শুনিনি। এখন যদি ফার্দার ইনভেস্টিগেট হয় তাহলে হয়তো সেটা আমরা বুঝতে পারবো, আমাদের জন্য ভালো হবে। জাতীয় স্টেডিয়ামে চলছে 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। 3 দিনের এই আয়োজনে অংশ নিয়েছে 438 জন অ্যাথলেট। এ নিয়ে আরও জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন শরীফ রওশন। রওশন, অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ঘিরে প্রথম দিনের আয়োজন কেমন দেখছেন? এখন পর্যন্ত কোন কোন ইভেন্টের ফাইনাল হয়েছে জানাবেন। অ্যাথলেটিক্স প্রতিযোগিতার কিন্তু এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে মঞ্চে আসলে তাদেরকে পুরস্কার মেডেল পরিয়ে দিচ্ছেন। একটু আগে কিন্তু আমাদের 100 মিটার স্প্রিন্টে দ্রুততম মানব ইসমাইল হোসেনকে মেডেল পরিয়ে দিলেন আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার সময় কিন্তু ইলেকট্রনিক টাইম হিসেব করলে 10.61 সেকেন্ড নিয়েছেন তিনি, এবং দ্রুততম মানবী যিনি হয়েছেন সর্বোচ্চ টানা 16 বার তিনি কিন্তু দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার নৌবাহিনীর। তার পয়েন্ট কিন্তু ইলেকট্রনিক পয়েন্ট ছিল 12.01 সেকেন্ড। এর আগেও 2024 সালে যখন তিনি হয়েছেন তখন কিন্তু 12.11 সেকেন্ড তিনি সময় নিয়েছেন। খুব বেশি পার্থক্য তারা করেননি। তবে তিনি বলছিলেন এই দ্রুততম মানবী হওয়ার পরে আসলে যে এসএ গেমস যেহেতু সামনে আছে, সেহেতু সর্বোচ্চ চেষ্টাটা করে এই টাইমিংটাকেও বিট করার, যাতে এসি গেমসে আসলে ভালো কিছু নিজের অর্জন দিয়ে ভালো কিছু করতে পারে, দেশের হয়ে ভালো একটা সম্মান আসলে তিনিও চায় আসলে একটা অর্জন নিজের নামে করতে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করে মেডেল পরিয়ে আমাদের প্রতিযোগীদের তিনি বের হচ্ছেন। আমরা শুনবো আসলে তিনি কি বলছেন এই বিষয়ে।
তিনি এখন কথা বলবেন 48তম অ্যাথলেটিক্স প্রতিযোগিতার নিয়ে। জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার খবর জানাতে যুক্ত ছিলেন শরীফ রওশন। এর সাথে শেষ করব এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীর 11টি পয়েন্টে সমাবেশ, বন্ধুত্ব চাইলে ভারতকে ন্যায্য ভিসা দিতে হবে, রংপুরে মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসকের বিশ্বাসযোগ্য ভূমিকা দেখতে চায় সরকার, স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ উপদেষ্টাদের। আত্মপ্রকাশ করে গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে শিক্ষার্থীদের নতুন দল, রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার প্রত্যাশা। এবং পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্ত দ্রুত কার্যকরের দাবি, রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/এখন tv।